রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একদিনের ঝটিকা সফর দুদিনে সারলেন হর্ষবর্ধন শ্রিংলা। কথা বললেন শুধু ভ্যাকসিন ইস্যুতে, দেখা করে জাসদের ইনু বললেন ভূমিকা রাখবে সম্পর্ক উন্নয়নে। করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয়ভাবে পিইসি পরীক্ষা নয়, মূল্যায়ন হবে স্কুলে পরীক্ষার মাধ্যমে। প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব। বিশ্বব্যাংকের প্রকল্পেও স্বাস্থ্যের কোটি কোটি টাকার দুর্নীতি। অনুমোদন ছাড়া কেনা মাস্ক চিকিৎসকদের বিতরণ, অনিয়ম দেখবে মন্ত্রণালয়, বললেন প্রকল্প পরিচালক। পুলিশের গুলিতে নিহত সিনহার সহকর্মী শিপ্রা সিফাতের ব্যক্তিগত ছবি ভাইরাল হওয়া নিয়ে দিনভর দুপক্ষের অভিযোগ আর প্রত্যাখ্যান চললেও শেষ পর্যন্ত হয়নি কোনো মামলা। এদিকে জব্দ হওয়া যেসব ইলেকট্রনিক ডিভাইস থেকে ছবি ভাইরাল হয়েছে সেগুলো সিআইডির ফরেনসিক পরীক্ষার জন্য এরই মধ্যে আদালতে আবেদন করা হয়েছে। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন ওমর ফারুক। মঙ্গলবার মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের 2 এসপি সহ 150 জনের বিরুদ্ধে মামলা করতে কক্সবাজার সদর থানায় যান অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকর্মী শিপ্রা ও সিফাত। তাদের অভিযোগ 31শে জুলাই শামলাপুর চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহার পুলিশের গুলিতে নিহত হওয়ার পর কক্সবাজারের নীলিমা রিসোর্টে অভিযান চালিয়ে পুলিশের নিয়ে যাওয়া ইলেকট্রিক ডিভাইস থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। নীলিমা রিসোর্ট রামু থানার অধীনে হওয়ায় কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে ওই থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেন। সে অনুযায়ী বুধবার সকালে রামু থানায় মামলা করতে যাওয়ার জন্য বের হলেও অজ্ঞাত কারণে তারা থানা পর্যন্ত যাননি। আমরা বের হওয়ার পথে আজকে শুনানি হয়েছে সেটা আমরা জানতে পেরেছি এবং আগামীকালকে আদেশের জন্য রেখেছেন মহামান্য হাইকোর্ট। সেই কারণে হাইকোর্টের সিদ্ধান্ত, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য, আমরা পরবর্তী অগ্রসর হওয়ার জন্য আমরা চিন্তা করে আমরা সেটা স্থগিত করি। এদিকে রামু থানার ওসির দাবি, ঘটনার দিন রাতে নীলিমা রিসোর্টে বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ অভিযান চালালেও তিনি তা জানতেন না। এছাড়া থানা পুলিশের হেফাজতে থাকা ডিভাইস থেকে শিপ্রার কোনো ব্যক্তিগত ছবি ফাঁস হয়নি বলেও দাবি করেন তিনি। এখান থেকে কোনোভাবে কি এই ধরনের ছবি কারো পক্ষে নেওয়া সম্ভব কিনা? ওইটা আমাদের হেফাজতে আছে, এখান থেকে কেউ নেওয়ার কোনো সুযোগ নেই। শিপ্রা দেবানন্দ মনে করছে এই জিনিস আমার এই যন্ত্রাংশ, এই ল্যাপটপে ছাড়া অন্য কোথাও ছিল না। এরই মধ্যে পুলিশের পদস্থ কর্মকর্তাদের ফেসবুক পেজ থেকে শিপ্রা ও সিফাতের ব্যক্তিগত ছবি পোস্ট করা হয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহার পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনার মতোই তার এবং তার সহযোগীদের ব্যক্তিগত ইলেকট্রিক ডিভাইস নিয়েও পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। ডিভাইসগুলো পাওয়া নিয়ে র্যাব পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেও রামু থানা বলছে আইন মেনেই তারা ডিভাইসগুলো সিআইডির মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য আদালতে আবেদন করেছেন। ওমর ফারুক, সময় সংবাদ, রামু, কক্সবাজার। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় তদন্তকারী কর্মকর্তা সুস্পষ্ট তথ্যচিত্র পেয়েছেন বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। রাতে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথম দিকে রিমান্ডে নেওয়া 7 আসামিকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। পুলিশের হেফাজতে থাকা শিপ্রা ও সিফাতের ইলেকট্রনিক ডিভাইস বুঝে নিতে তদন্তকারী কর্মকর্তা রামু থানায় যাবেন বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শীর বয়ান, আলামত, সাক্ষীদের জবানবন্দি, আসামিদের সাথে কথোপকথন করে তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে পরিষ্কারভাবে একটি তথ্যচিত্র পেয়েছেন ঘটনা সংক্রান্ত। 4 জন বরখাস্তকৃত সদস্য এবং 3 জন বেসামরিক ব্যক্তি, এই 7 জনের 7 দিনের রিমান্ড আগামীকালকে শেষ হতে যাচ্ছে। তাদের কাছে আমরা বেশ গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্য বেশ কিছু তথ্য পেয়েছি। তথ্যসমূহ প্রাপ্তি সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা যাচাই বাছাই করছেন। বিজ্ঞ আদালতের নিকট সুপর্দ করার পর পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে প্রয়োজন বোধে পুনরায় রিমান্ডের জন্য আবেদন করবেন। মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান, শিপ্রা দেবনাথ, সিফাত, তাদের যে ব্যক্তিগত সামগ্রী রামু থানায় জিডিমূলে সেগুলো রক্ষিত আছে। আগামীকাল তদন্তকারী কর্মকর্তা রামু থানা থেকে গ্রহণ করবে বলে আমরা মনে করছি। এদিকে ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ডিজিটাল নিরাপত্তা আইনে 2 এসপির বিরুদ্ধে করা রিটের আদেশকাল। শুনানি শেষে আদেশের এদিন ধার্য করেন হাইকোর্ট। শুনানিতে আদালত প্রশ্ন তুলে আইনজীবীকে বলেন,
শিপ্রা কেন নিজে রিট করে প্রতিকার চাইল না? জবাবে আইনজীবী বলেন, হাইকোর্টে এসে রিট করার মতো মানসিক অবস্থায় নেই শিপ্রা। রোববার জনস্বাস্থ্যে তথ্য প্রযুক্তি আইনে 2 এসপির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। যে কোনো অপরাধে ভুক্তভোগী হোক বা অভিযুক্ত, নারীর সম্পৃক্ততা থাকলেই তিনি চলে আসেন আলোচনার কেন্দ্রে। শুরু হয় অগ্নি পরীক্ষা। মানবাধিকার আইনজীবীরা বলছেন, সামাজিকভাবে হেয় করার এই প্রবণতা শুধু আইনত দণ্ডনীয় নয়, মানবাধিকার ও ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন। দায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগীদের আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আফজাল হোসেনের রিপোর্ট। অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত ছবি ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু বাংলাদেশে এই অপরাধটি অনেকেই জেনে বুঝে করছেন। বরগুনার রিফাত হত্যাকাণ্ডে তার স্ত্রী মিন্নিকেও পড়তে হয় একই ধরনের পরিস্থিতিতে। মামলার অভিযুক্ত হিসেবে নাম ওঠার আগেই মিন্নির ব্যক্তিগত ভিডিও ভাইরাল হয় ফেসবুকে ফাঁস হওয়া অভিনেত্রী মিথিলার ব্যক্তিগত ছবি ও ভিডিও সরাতে শেষ পর্যন্ত উচ্চ আদালতকে হস্তক্ষেপ করতে হয়। ভাইরাল কাণ্ডের সবশেষ শিকার টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকর্মী শিপ্রা দেবনাথ। আলামত হিসেবে জব্দ ইলেকট্রনিক ডিভাইস থেকে তার ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এটা সংবিধান বহির্ভূত এবং এটা মানবাধিকার বহির্ভূত, সুতরাং এই বিষয়গুলো আদালতে সেটেল হওয়া উচিত। মানবাধিকার কর্মীরা মনে করেন, যে কোনো ঘটনায় নারী সম্পৃক্ত হলে বিচারকে ভিন্ন খাতে নিতে চরিত্র হননের অপচেষ্টা নতুন নয়। শিক্ষিত, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত সকলে এটি নিয়ে আলোচনা করে। যে বিষয়গুলো টোটালি ইররেলিভেন্ট, এই বিষয়গুলো নিয়ে আলোচনার ফলে মূল বিচার কার্যটি কিন্তু অনেকভাবেই ব্যাহত হয়ে থাকে। ভুক্তভোগী যেই হন, সংকোচ না করে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ এই আইনজীবীর। নারী হলে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের এই যে সুযোগ পেয়ে যাওয়া, এটা একটা সামাজিক রোগে পরিণত হচ্ছে আমাদের। যারা ভিকটিম হচ্ছেন তাদের অনুরোধ করব হচ্ছে কোনো না কোনোভাবে আইনগত জায়গাতে অন্তত অ্যাটলিস্ট ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা। ঠাট্টার ছলে বা সস্তা জনপ্রিয়তা পেতে অন্যের ব্যক্তিগত ছবি প্রকাশ করা মানবিক অপরাধ বলে মত সংশ্লিষ্টদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘটনাস্থলে আছেন রিপোর্টার কেফায়েত শাকিল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল, বরপা এলাকায় হাতিম গ্রুপের একটি ফার্নিচার ফ্যাক্টরিতে মূলত আগুন লাগে। সেটি সন্ধ্যা 7টার দিকে এই আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি, এবং সেই আগুনের সূত্রপাতের পর থেকে এখানে প্রথমে 8টি ইউনিট এবং পরবর্তীতে সেটি বেড়ে 8টি ইউনিট থেকে 10টি এবং পরে 12টি, 13টি এবং এখন 14টি ইউনিট কাজ করছে। এবং প্রায় 4 ঘন্টা পরে একটু আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন, এবং আগুন যদিও তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখনো প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। আরেকটি বিষয় কিন্তু বলতে হয় যে যেই ভবনটিতে আগুন লেগেছে এটি 3 তলা একটি ভবন, এবং এই ভবনটিতে ভিতরে যেসব জিনিসপত্র ছিল সেগুলো মূলত ফার্নিচারের জিনিসপত্র, যা অধিকাংশই হচ্ছে, এবং ভবনটি তৈরি করা হয়েছে স্টিল স্ট্রাকচার দিয়ে, যার কারণে ভবনটি কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস যেটি বলেছে এই ভবনের ভিতরে কেমিক্যাল থাকার কারণে এর একটি অংশ কিন্তু ধসে পড়েছে। আপনি যদি আমার ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন যে ভবনের যে ধসে পড়া অংশ, তার কিন্তু অংশ বিশেষ এখনো পড়ে আছে, এবং ভবনের বিভিন্ন জায়গায় আমরা ফাটল দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিস বলছে যে এটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এই ভবন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলেও একটি শঙ্কা তৈরি হয়েছে, যার কারণে ফায়ার সার্ভিস এটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বলেছে। কিন্তু এই ঘটনায় আসলে কেউ হতাহত হয়েছে কিনা কিংবা এখন পর্যন্ত কেউ ভিতরে আটকা পড়েছিল কিনা তেমন কোনো খবর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানাতে পারেনি। তবে ফায়ার সার্ভিস যেটি বলছে তারা তদন্ত কমিটি গঠন করবে এবং তারপরে এই অগ্নিকাণ্ড কিভাবে সূত্রপাত হয় এবং এতে কোনো ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেই পরিমাণের তথ্য তারা আমাদেরকে জানাবেন পরবর্তীতে। তো এই কাছে নারায়ণগঞ্জ থেকে আগুনের সর্বশেষ খবর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ফার্নিচার প্রস্তুতকারী কোম্পানির কারখানায় আগুন লেগেছে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কেফায়েত শাকিল। রাত 11টার সময় আরও থাকছে। লক্ষ্মীপুরে বেড়িবাঁধের অভাবে লোকালয়ে ঢুকে পড়ছে জোয়ারের পানি, তলিয়ে ঘরবাড়ি, দোকানপাট। মাদারীপুরে আবারও নদী গর্ভে দোতলা স্কুল ভবন।
আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ ফাটে না, ভাঙে না, একবার লাগিয়ে থাকুন নিশ্চিন্তে। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ। একদিনের ঝটিকা সফরে এসে দুদিন পার করার পর ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা গণমাধ্যমে কথা বললেন শুধু করোনা ইস্যুতে। তবে তার সঙ্গে দেখা করে জাসদ নেতা হাসানুল হক ইনু বলেন এ সফর সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমিন বলেন শিগগিরই ভারত বাংলাদেশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি বিশেষ ভিসা সুবিধার আশ্বাস মিলেছে দেশটির তরফ থেকে। করোনার মধ্যেই দেশের বাইরে প্রথম সফরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অনেকটাই রাখঢাক করেছে এই সফর ঘিরে, তাই বিস্তারিত জানার অপেক্ষায় সোনারগাঁও হোটেলে গণমাধ্যম কর্মীরা। 24 ঘন্টার ঝটিকা সফর ঠেকে 2 দিনে ঢাকায় এসে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি। সফরের দ্বিতীয় দিনে তাই হোটেলে বাড়তে থাকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনাগোনা। দেশের সুশীল সমাজের বেশ কজন প্রতিনিধিও যোগ হন সেই কাতারে। জাসদ নেতা ইনু জানান পারস্পরিক সম্পর্ক উন্নয়নই লক্ষ্য। মহামারীর ভিতরে এই ধরনের সফর কোনো অপ্রাসঙ্গিক না। কোভিড মোকাবেলা করার জন্য পররাষ্ট্র সচিবের সফরটা দুই দেশের জন্যই অর্থবহ সফর। পরে সচিব পর্যায়ের বৈঠক চলে 1 ঘন্টারও বেশি সময় ধরে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান এই সফরকে ব্রেক থ্রু হিসেবে দেখছেন তিনি। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে ওনারা এতটাই গুরুত্ব দেন যে ওনারা বাংলাদেশকেই প্রথম চুজ করেছেন এই বার্তাটি নিয়ে, যে তারা দুই দেশের সম্পর্ককে আরও বেগবান করতে চান। পরে হর্ষবর্ধন আসেন গণমাধ্যম কর্মীদের সামনে। তিনি জানান ভারতে অক্সফোর্ডের যে টিকা উৎপাদন হচ্ছে সেটির প্রয়োগ শুরু হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। I also briefed the Honorable Prime Minister about what we are doing to fight COVID-19. Like Bangladesh, we also have a fairly large population. We need to take measures to fight it. For us, Bangladesh is always a priority. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে যাওয়া ভারতের কাছে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আবারও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সমাধানের মৌখিক আশ্বাস দিয়েই ফিরে গেছেন ভারতের এই উচ্চপদস্থ কূটনীতিক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না নেওয়ার প্রস্তাবনা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সিদ্ধান্ত চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেওয়া হয়েছে স্কুলে পরীক্ষা নেওয়ার প্রস্তাব, তবে পরীক্ষা না হলে এবছর মেধাবৃত্তিও দেওয়া হবে না। চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে সারা দেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিএসসি। এবছর প্রায় 25 লাখ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা, কিন্তু করোনা মহামারীতে গত 17 মার্চ থেকে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় কেন্দ্রীয়ভাবে পিএসসি পরীক্ষা না নেওয়ার প্রস্তাবনা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সিদ্ধান্ত চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা যেটা, তো এইটা আমরা বিদ্যালয়ে নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আগে যেমন একটা জায়গায় এই পরীক্ষাটা হয়তো কেন্দ্রভিত্তিক, এটা না করে আমরা স্ব বিদ্যালয়, যাতে করে আমাদের জমায়েতটা বেশি না হয়। সেপ্টেম্বরে স্কুল খোলা সম্ভব না হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে পিএসসি পরীক্ষা নেওয়ার বিকল্প চিন্তাও রয়েছে প্রস্তাবনায়। পরীক্ষা না হলে এবছর প্রাথমিক শিক্ষা সমাপনীর মেধাবৃত্তি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেধাভিত্তিক বৃত্তি প্রদান সম্ভব হবে না আর কি, তবে উপবৃত্তির কার্যক্রম চলমান থাকবে। সেপ্টেম্বরে খুললে নিব, তখন ওই যে আমরা 2 মাস ওইদিকে বাড়াই দিতে চাচ্ছি, জানুয়ারি ফেব্রুয়ারি। ঠিক আছে, আমরা হয়তো ফেব্রুয়ারির দিকে পরীক্ষাটা নিতে পারি। এদিকে স্কুল খুললে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে ক্লাস পরীক্ষা চলবে এ বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাংকের প্রকল্পে ও স্বাস্থ্য অধিদপ্তরের কোটি কোটি টাকা দুর্নীতির প্রমাণ মিলেছে। ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়াই 1 লাখ পিস KN95 মাস্ক কিনে দেওয়া হয়েছে চিকিৎসকদের। এছাড়া দ্বিগুণ মূল্যে কেনা হয়েছে 2 লাখ পিস পিপিই। মাস্ক এবং পিপিই জমা দিয়ে এর মধ্যে 27.5 কোটি টাকা তুলে নিয়েছে SRS ডিজাইন অ্যান্ড ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠান। সময় সংবাদের অনুসন্ধানে উঠে আসা এ ঘটনার বিষয়ে ERPP পরিচালক জানান, অনিয়ম দেখবে মন্ত্রণালয়। ওমর ফারুকের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। চুক্তিপত্রে ঠিকানা স্পষ্ট করা নেই, বাইরে নেই কোনো সাইনবোর্ডও। সাভারের রাজ ফুলবাড়িয়ার অন্য একটি গার্মেন্টসের ভিতরে ভাড়া করা 2টি ফ্লোরে খুঁজে পাওয়া যায় SRS ডিজাইন অ্যান্ড ফ্যাশনকে। সরেজমিনে ভিতরে প্রবেশের পর দেখা যায় চলছে পিপি প্রস্তুতি। দেশে করোনা শুরুর পরই রাতারাতি এখানে কারখানা খুলে কাজ শুরু করে তারা। করোনা শুরু হওয়ার পরে কাজটা শুরু করেছে।
জি, আমরা মূলত পিপি ম্যানুফ্যাকচারিং জন্য কাজ করে যাচ্ছি। এখানে কাজ করতেছি আজকে 5 দিন। আমি এই জায়গায় কাজ করতেছি 3 মাস। এর আগে গাড়ির কোম্পানি জাদিদ অটোমোবাইলসকে পিপি সরবরাহের দায়িত্ব দেয়া হয় বিশ্বব্যাংকের সহযোগিতায় ইআরপিপি প্রকল্পে। অনুসন্ধানে জানা যায় এই প্রকল্পেই 1 লাখ পিস অনুমোদনহীন KN95 মাস্ক সরবরাহ করেছে SRS ডিজাইন। গত 17 এপ্রিল মাস্ক সরবরাহের জন্য 3.5 কোটি টাকা এবং 19 মে 2 লাখ পিস পিপি সরবরাহের জন্য 24 কোটি টাকার দুটি চুক্তি করে SRS ডিজাইন। চুক্তির 1 মাসের মধ্যে তুলে নেয় পুরো 27.5 কোটি টাকা। চুক্তি অনুযায়ী এইসব পণ্য সরকারের প্রকল্পে সরবরাহের জন্য এনওসি নিতে হবে ওষুধ প্রশাসন থেকে। KN95 মাস্ক দেশে উৎপাদন না হওয়ায় তা আমদানি করতেও নিতে হবে আলাদা অনুমোদন। অনুমতি ছাড়া মাস্ক সরবরাহের ব্যাপারে প্রতিষ্ঠানটির অজুহাত, আমদানির পরিবর্তে অন্য প্রতিষ্ঠান থেকে মাস্ক কিনেছে তারা। যারা ইম্পোর্ট করছে তাদের কাছে আছে, তাদের পেপারস আছে ওষুধ প্রশাসন থেকে, তারা ওখান থেকে এনওসি নিয়ে অ্যাপ্রুভাল নিয়ে মালটা ইম্পোর্ট করেছে। মেইনলি আমরা ম্যানুফ্যাকচারার, কিন্তু মাস্ক ওই মধ্যে দরকার ছিল, আমরা 1 লাখ পিস সাপ্লাই করেছি। সরকারি প্রতিষ্ঠানে মান যাচাই না করে নেওয়া হয়েছে পণ্যগুলো। প্রকল্পে বর্তমানে মজুদ আছে 56,000 পিপি ও 2,760টি মাস্ক। বাকিগুলো সারা দেশের চিকিৎসকদের সরবরাহ করা হয়েছে। তবে জালিয়াতির দায় নিতে রাজি নন নতুন প্রকল্প পরিচালক। মন্ত্রণালয় উপরে প্রধানমন্ত্রীর কার্যালয় ওনারা এটা ইনভলভ, ওনারা যেভাবে বলবে ওইভাবে হবে। আপনাদের থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। 1,127 কোটি টাকার ইআরপিপি প্রকল্পে একের পর এক জালিয়াতির ঘটনা উঠে আসায় নতুন কোনো চুক্তি করা বন্ধ আছে। সরকারি অর্থ কতভাবে হরিলুট হতে পারে তার আদর্শ উদাহরণ হতে পারে এই ইআরপিপি প্রকল্প। এমনকি বিশ্বব্যাংকের টাকা নয়ছয় করতেও দ্বিধা করেনি তারা। সবকিছুর পিছনেই ঘুরে ফিরে আসছে সেই ছোট ছোট সিন্ডিকেটগুলোর কথা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঋণ জালিয়াতির মামলায় রিমান্ডের 3য় দিনেও শাহেদকে জিজ্ঞাসাবাদের তেমন একটা সুযোগ পায়নি দুর্নীতি দমন কমিশন। জিজ্ঞাসাবাদ শুরুর পরপরই তাকে নিয়ে ছুটতে হয় আদালতে। সেখানে তার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পেশ, অস্ত্র মামলার নানা কর্মকাণ্ড শেষে দুপুরে ফেরেন দুদকে। এদিকে শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠনের শুনানি 27 আগস্ট ধার্য করেছেন আদালত। ঋণ জালিয়াতির মামলায় দুদকের জিজ্ঞাসাবাদের 3 দিনের মধ্যে 2 দিনই গেল কালক্ষেপণে। কখনো অসুস্থতার নাটক, আবার কখনো আদালত ঘুরে। পদ্মা ব্যাংকের 2 কোটি 72 লাখ টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় রিজেন্টের মালিক শাহেদ করিমকে বুধবার সকালে নিয়ে আসা হয় দুদক কার্যালয়ে। 7 দিনের রিমান্ডের 3য় দিনের মতো জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। কিন্তু সকাল 11টার পর শাহেদ করিমকে নিয়ে যাওয়া হয় আদালতে। এ সময় তার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পেশ করা হয়। অস্ত্র মামলায় অভিযোগ আমলে নেওয়ার আবেদনে শাহেদ করিমকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। শুনানিতে শাহেদ জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, ব্যালেন্সড হয়ে গেছে ইউরোনার, সেই জন্য যেহেতু তার বিরুদ্ধে আরও অনেক মামলা আছে, এই পর্যায়ে তার জামিন চাচ্ছে। আমরা জামিনের বিরোধিতা করেছি এবং তার জামিন নামঞ্জুর হয়েছে এবং আগামী 27-8 তারিখ এই মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে। দুপুর 1টায় রিজেন্টের মালিক শাহেদ করিমকে আবারও নিয়ে যাওয়া হয় দুদকে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। বারবার নানা বাহানায় কালক্ষেপণে জিজ্ঞাসাবাদের সময় বাড়াতে দুদক আবেদন করতে পারে কিনা তা নিয়ে ছিল প্রশ্ন। অনৈতিকভাবে কোনো কিছু কালক্ষেপণ করতে থাকে বা কোনো অন্যায় প্রলোভনে আশ্রয় গ্রহণ করে, তাহলে যদি তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব না হয়, পরবর্তীকালে কিন্তু পুনরায় তদন্তকারী কর্মকর্তা আবেদন ছাড়াই তাকে পুনরায় আবার রিমান্ডে নিতে পারেন। শাহেদের বিরুদ্ধে প্রতারণা, ঋণ জালিয়াতি, অস্ত্র মামলা সহ 1.5 শতাধিক অভিযোগের অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বেড়িবাঁধ না থাকায় মেঘনার পানি বেড়ে জোয়ারের পানি ঢুকে পড়ছে লোকালয়ে। লক্ষ্মীপুরের কমলনগরের চর মার্টিন সহ বিভিন্ন চর এলাকায় স্থানীয়দের মোবাইলে ধারণকৃত ছবি পেয়েছে সময় সংবাদ। এখন তা দেখে নিচ্ছি।
মাদারীপুরে এবার পদ্মায় গ্রাস করল দোতলা স্কুল ভবন। ভাঙন ঝুঁকিতে রয়েছে একটি কমিউনিটি সেন্টার ও ইউনিয়ন পরিষদ ভবন সহ বেশ কয়েকটি স্থাপনা। মঙ্গলবার রাতে শিবচর উপজেলার কাজীর সুরা ২৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিলীন হয় নদীগর্ভে।